নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান একেবারে আপনাদের অনুষ্ঠান। আপনি অসুস্থ তাই এই অনুষ্ঠান আপনার জন্য তা নয়, আপনি সুস্থ আপনার জন্য এই অনুষ্ঠান। কিভাবে সারাটা জীবন ঠিক এভাবে সুস্থ থাকবেন, কিভাবে রোগকে চিনবেন, রোগকে বুঝবেন, কিভাবে রোগের সাথে মোকাবিলা করার পদ্ধতিগুলো আপনি জানতে পারবেন, সবটাই কিন্তু বুঝে নিতে পারবেন শুধুমাত্র এই অনুষ্ঠানগুলোর মধ্যে থেকে। তাই বলবো প্রতিনিয়ত এই অনুষ্ঠানকে সাথে রাখুন, পাশে রাখুন। বর্তমানে আমাদের প্রত্যেকের একটা বড় সমস্যা সুগার বা ডায়াবেটিসের সমস্যা। একটা সময় ছিল যখন সুগার বা ডায়াবেটিস এতটা তার কিন্তু প্রখরতা দেখায়নি, কিন্তু বর্তমানে এর উত্তাপে আমরা প্রত্যেকে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাব। এ কারণেই বলছি, কারণ এমন কোনো পরিবার নেই, এমন কোনো পরিবারের মানুষরা বর্তমানে নেই যাদের মধ্যে মোটামুটি 10 জনের মধ্যে 7 থেকে 8 জনের ডায়াবেটিস বা সুগারের মতন এই সমস্যাটি আসছে না। অর্থাৎ এর মধ্যে আমার এবং আপনার নাম থাকার সম্ভাবনাও কিন্তু প্রবল। তাহলে আমরা কি সুগার বা ডায়াবেটিসের এই আওতায় চলে আসছি? সুগার বা ডায়াবেটিস রোগটি কি হলে কি হতে পারে, এর সাইড এফেক্ট কি কি হতে পারে, সারা জীবন কি মেডিসিন খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সুগার বা ডায়াবেটিস হলে আমাদের গুরুত্বপূর্ণ অর্গানগুলো কি খারাপ হয়ে যাওয়ারও একটা প্রবণতা আসতে পারে, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই সংস্থা সিএমএ ডক্টর এ হালদার। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি আমরা আজকেও কিন্তু আবারও একটু সুগার নিয়ে আলোচনা করব, কারণ সত্যি বলছি যে সুগারের এই প্রখরতায় আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ রকম ভাবে ব্যতিব্যস্ত। কিভাবে এর থেকে রেহাই পাবো সেই বিষয়টি শুনবো। সবার আগে ডাক্তারবাবুর থেকে এটাই জানতে চাইবো, আমার সুগার হলো কিনা এটা আমি কিভাবে টের পাবো, কিভাবে বুঝতে পারবো? সুগার হওয়ার যখন হয় তখন কিছু কিছু সিমটম স্টার্টিং এতে দেখা যায়। যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়েট লস হওয়া, দ্বিতীয়ত হচ্ছে খুব জল তেষ্টা পাবে। সারাদিনেতে আপনি যতবারই জল খান না কেন বারবার মনে হবে যে আরও জল খাই। তার সাথে সাথে খিদেটা বেড়ে যায় এবং তার সাথে সাথে যেটা দেখা যায় যে বারবার আপনার ইউরিনেশন হচ্ছে, বারবার আপনাকে বাথরুম যেতে হচ্ছে। এবং এই যে ওয়েট লস, এই সিমটমগুলোর সাথে যদি ওয়েট লসটা হতে থাকে তাহলে কিন্তু আমাদেরকে প্রথমেই যেটা সন্দেহ করতে হবে যে আমাদের সুগার ধরা পড়লো কিনা। এই সুগারের প্রবণতাটা এখন অনেকটা পরিমাণ বেড়ে গেছে এই কারণের জন্য, আমাদের লাইফস্টাইলের জন্য। এই লাইফস্টাইল কিন্তু এর পেছনেতে দায়ী। কারণ অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার মাধ্যমে আমরা ঠিকঠাক মতো খাবার দাবার খাই না এবং যেটা দরকার নেই সেই খাবারই আমরা বেশি খাচ্ছি, ফাস্টফুড বেশি খাচ্ছি এবং তার সাথে সাথে মিষ্টি জাতীয় জিনিসটাও আমরা বেশি খাচ্ছি এবং ঠিক টাইমে আমরা খাচ্ছি না। দেখা যাচ্ছে যে যেখানেতে বারবার ধরে বলা হয় যে 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া কিছু না কিছু খাবার খেতে হয়, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা ধরে গ্যাপ হয়ে যাচ্ছে, আমরা কোনো রকম কিছুই খাবার খাচ্ছি না, খালি পেটেই থাকছি। এর ফলে কি হয়, আস্তে আস্তে জিনিসটা আমাদের প্যানক্রিয়াসটা এফেক্টেড হতে থাকে এবং প্যানক্রিয়াস এফেক্টেড হলেই সেখান থেকে যে ইনসুলিনের ফর্মেশনটা হচ্ছে সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং যখনই ইনসুলিনের ফর্মেশনটা কমে যাচ্ছে তখন আমাদের ব্লাডের মধ্যে আমাদের সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, তখনই আমরা সেটাকে এই সুগার হিসাবে ধরছি কিংবা ডায়াবেটিক হিসাবে ধরছি। এবং আরেকটা জিনিস, এই সিমটমগুলো কিন্তু খুব সহজেই ধরা যায় যদি আমরা অবহেলা না করে, যে আমার কাজ করতে ইচ্ছা করছে না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, একটা লেজি ভাব আসছে শরীরের মধ্যে, আমার দিনকে দিন খাওয়া দাওয়াটা কমে যাচ্ছে, আমার খিদে হচ্ছে বারবার কিন্তু খাওয়া দাওয়াটা কমে যাচ্ছে, এর ফলে আমাদের ওয়েট লসটাও হচ্ছে। তার সাথে সাথে যেটা সিমটম সেটা হচ্ছে জল তেষ্টা পাচ্ছে খুব এবং বারবার আমাকে বাথরুম যেতে হচ্ছে। তো এই জিনিসগুলো যদি থাকে, এই জিনিসগুলো যদি শুরুতেই আপনারা অবহেলা না করে যদি আপনারা টেস্ট করে নেন সুগারের, একটা খালি পেটে আর একটা খাবার পরে যদি টেস্ট করে নেন, যদি দেখা যায় যে হ্যাঁ আপনার নর্মাল লেভেল থেকে একটু বেশি, তাহলে আমরা সেটাকে প্রি ডায়াবেটিক হিসাবে ধরি। তো সেই সময়টাতেই যদি আমরা ট্রিটমেন্টটা চালু করি কিংবা লাইফস্টাইলটা যদি ঠিক করে নিতে পারি প্রি ডায়াবেটিক অবস্থাতে, তাহলে কিন্তু ভবিষ্যতে লেভেলটা বাড়বে না এবং সেটা ডায়াবেটিসের জায়গায় যাবে না। একদম এতটা সচেতন করছেন বিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাদের। এবার আপনি সচেতন হচ্ছেন তো এটা পুরোপুরি আপনার উপরে কিন্তু ডিপেন্ড করছে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া কোলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মায়ের একটু পায়ের প্রবলেম আছে।
হাঁটুর যন্ত্রণা হয়। কতদিন ধরে হচ্ছে? পরামর্শ নেবো আর কি। কতদিন ধরে হচ্ছে? কোনো ডক্টর দেখিয়েছেন? 6 মাস ধরে হচ্ছে। আচ্ছা, ডাক্তারবাবুর কাছে গিয়েছেন? ডাক্তার চিকিৎসা করেছে, প্রথমে বলেছিল গ্যাস থেকে হচ্ছে, কিন্তু গ্যাস থেকে হলে এতটা যন্ত্রণা তো হওয়ার কথা নয়। দেখুন, আপনি বললেন আপনার মায়ের হাঁটুতে ব্যথা। হ্যাঁ, জানি না, তবে হাঁটুর ব্যথার সাথে গ্যাসের কোনো রকম রিলেটেড কিন্তু থাকে না। তাই আপনাকে একটা কথাই বলছি, শুনুন। আপনি শুনতে থাকুন। ডাক্তার বলেছিল যে এটা গ্যাস থেকে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। উনি যেটা বললেন যে ব্যথাটা হচ্ছে হাঁটুতে, কিন্তু এটার সাথে গ্যাসের কোনো রকম রিলেটেড থাকে না। তো মেন জিনিস এটাই বলবো যে ওনার যেটা প্রবলেম আছে সেটা হয়তো অস্টিওআর্থারাইটিস হতে পারে, কিন্তু এর জন্য কিছু টেস্ট করে নিতে হয়। বারবারই আমরা একটা কথা বলি যে কি কারণে রোগ হচ্ছে সেটা আমরা যতক্ষণ না পর্যন্ত জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রিটমেন্টটাও প্রপারভাবে দেওয়া সম্ভব হয় না। আমরা যেটা করি সেটা প্রথমেই আগে উৎসটা বার করি। ওনার ব্যথা হচ্ছে, যাই ওনার একটা এক্সরের প্রয়োজন আছে, কিছু ব্লাড টেস্টের প্রয়োজন আছে, সেইগুলো করার পরই আমরা কনফার্ম হতে পারবো যে কি থেকে হচ্ছে। এবং সেটা কনফার্ম করার পর যদি ওই উৎসটার জন্য আমরা ট্রিটমেন্ট করি, তাহলে দেখবেন 1 বছর 2 বছর ধরে ভুগতেও হবে না, কিংবা 6 মাস 7 মাস ধরে ভুগতেও হবে না। আমরা কিছুটা টাইম নিয়ে নেব, সেটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, সেটা রোগের কন্ডিশন অনুযায়ী। এক্সরে রিপোর্টটা ওনার ক্ষেত্রে খুব দরকার। আপনি একটা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে একটা বুকিং করুন। আপনি আপনার কাছে যে সেন্টার হবে সেই সেন্টারেতে আপনি আসুন, আমরা একবার দেখে নিই পুরনো যা সমস্ত প্রেসক্রিপশন আছে, যদি কোনো রিপোর্টস করিয়ে থাকেন সেই রিপোর্টসগুলো নিয়ে আসুন। আমরা দেখে এক্স্যাক্টলি ওনার কি হয়েছে সেটা জানার পর বলে দেবো কি করতে হবে, এবং যতদিন বলবো ততদিনের মধ্যেই দেখবেন সুস্থ হয়ে যাবেন উনি। একদম। আর আমরা বারংবার একটা কথা কিন্তু বলি যে সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান, তবে চিকিৎসক মানে চিকিৎসকই যেন তিনি হন, অর্থাৎ শিক্ষিত, অভিজ্ঞ, সার্টিফাইড চিকিৎসক যেন হয়। আমি কথাটা এই কারণে বললাম, চিকিৎসক মানেই তো শিক্ষিত হবেন, কিন্তু বর্তমানে এমন কিছু চিকিৎসকের কাছে আপনি হয়তো চলে যাচ্ছেন, আপনি বললেন আমাদের পাড়ার খুব সাধারণ একজন মানুষ, তিনি সম্পূর্ণভাবে চিকিৎসক তো, তিনি সঠিক অ্যাডভাইস আপনাকে দিচ্ছেন তো। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রাম বাংলার মানুষরা এমন কিছু জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করে যাতে হিতে বিপরীত কিছু ঘটনা ঘটে যায়। সেক্ষেত্রে বলবো সঠিক প্যাথি এবং সঠিক চিকিৎসক নির্বাচনের আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন, তারপরে কিন্তু যাবেন। আমরা আজকে সুগার বা ডায়াবেটিস বা সাইলেন্ট কিলার বলে যাকে জানি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ডাক্তারবাবু থেকে অনেকগুলো দিক আরো শুনে নেব, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বলুন ম্যাডাম, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, কতদিনের সমস্যা এটা? এটা আমার সমস্যা প্রায় 4-5 বছর, কিন্তু আমি এখন আয়ুর্বেদে 2 বছর চিকিৎসায় আছি। হ্যাঁ, তা এখন হচ্ছে কি অতিরিক্ত ব্যথার থেকে কমে আছে, কিন্তু এখন ব্যথা লেগেই আছে, এটা পরিষ্কার হচ্ছে না। তাই আমি জানতে চাইছি এনবিপি কি এটা কি পরিষ্কার হবে? আপনি কি এনবিপি তে এসেছেন কোনোদিন? না 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 না, এনবিপি ট্রিটমেন্ট এখনো নেননি। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। আপনি 4-5 বছর ধরে বলছেন এটা নিয়ে ভুগছেন, ট্রিটমেন্ট করছেন বললেন 2 বছর। দেখুন, সব জায়গায় কিন্তু প্রপার ট্রিটমেন্টটা আপনি পাবেন না। আমরা বারবার বলি অন্যদের থেকে আমাদের ট্রিটমেন্টটা আলাদা, এই কারণের জন্য আমরা শুরুতে একটা টাইম বলে দিই, সেটা 1 বছর 2 বছর কোনোদিনই হবে না, তার মধ্যেই আপনি সুস্থ হবেন। কিন্তু আপনাকে আমাদেরকে একটু দেখে নিতে হবে যে আপনি এখন কোন স্টেজে আছে। ডেফিনেটলি এর ট্রিটমেন্ট আছে এবং এটা গোড়া থেকে নির্মূল করা যায়। ভবিষ্যতে যাতে এই জিনিসটা না হয় এবং ভবিষ্যতে এটার জন্য যাতে কোনো রকম ওষুধও খেতে না হয় সেই ব্যবস্থা আমরা করে দিই। কিন্তু তার আগে একবার দেখতে হবে। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা দেখি আপনার কি কি ট্রিটমেন্ট হয়েছে বা আপনার ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে কিনা। তো হলে কিন্তু এতদিনে আপনি সেরে যেতেন। যাই হোক, আপনি একবার কন্ট্যাক্ট করুন, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে এবং এটা একদম গোড়া থেকে যদি আমরা ট্রিটমেন্ট করি এর উৎসটার, তাহলে এটা একদম গোড়া থেকে ঠিক হবে, যেটা আর ভবিষ্যতে কোনোদিনও হবে না। আমরা প্রত্যেকেই ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে কঞ্চির গল্প। একটি কঞ্চিকে আপনি যদি ভাঙেন বা কাউকে ভাঙতে দেন, সে অনায়াসে ভেঙে ফেলবে, কিন্তু একগুচ্ছ কঞ্চিকে যখন বেঁধে আপনাকে ভাঙতে দেওয়া হবে আপনি সহজে ভাঙতে পারবেন না। অর্থাৎ একতাই বল, এর সার মর্ম যেটা ছিল গল্পের, ঠিক সেই বিষয়টা এই কারণে উল্লেখ করলাম যে এনবিপির সাথে এর একটা মিল রয়েছে। আপনি অন্য কোনো প্যাথি চিকিৎসকের কাছে গিয়েছেন, সব প্যাথি আমাদের কাছে ভালো, বা আয়ুর্বেদ তো অবশ্যই আমাদের কাছে ভালো, কিন্তু
কিন্তু আয়ুর্বেদ মানে আমাদের কাছে পরিসংখ্যানটা বা সংজ্ঞাটা শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কেন বলছি? কারণ আপনি যেখানে গেছেন সেখানে একজন চিকিৎসক, কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এক গুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক থাকে। প্রত্যেকের পড়াশোনা, প্রত্যেকের রিসার্চ ওয়ার্ক একত্রিত হয়ে একটা রেজাল্ট আপনি কিন্তু পাচ্ছেন। বহু চেম্বার থাকে, অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন এখানে রয়েছে, একই ছাদের নিচে সব রোগের ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, উন্নত মানের পঞ্চকর্মের ডিপার্টমেন্ট কিন্তু এখানে রয়েছে। একটা সমস্যার জন্য যদি কোনো প্রবলেম হয় সব চিকিৎসক একসাথে বসে মিটিং করার একটা ব্যবস্থা কিন্তু রয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সব জায়গা থেকে কিন্তু এনবিপি চিকিৎসা পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি হাওড়া আন্দুল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে, আমার বাবার মাস 6 আগে স্ট্রোক হয়েছিল। আচ্ছা। এখন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, কিন্তু একটা উইকনেস আছে। গরম পড়ার পর থেকে একটু উইকনেসটা যেন হচ্ছে বেড়েছে, তারপরে একটুখানি কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। আমি ডক্টর দেখিয়েছিলাম, আমি বললো ঠিক কোনো অসুবিধা নেই, বা যেহেতু একটা ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে একটা উইকনেস থাকে, তাই গরমটা নিয়ে একটু চিন্তার বিষয়। যে গরম যে হারে গরম পড়েছে, কি ট্রিটমেন্টে রাখলে বা কিভাবে কি করলে ঠিকঠাক রাখা যায়। ওনার কি কোনো সুগার প্রেশার কিছু আছে? না, সুগার প্রেশার কিছু নেই। আচ্ছা, সুগার প্রেশার কিছু নেই। না, ভাবছিলাম যে গরমের জন্য বাড়িতে এসি লাগিয়ে দেবো, কিন্তু এসি ওনার পছন্দ না, বাবা এসি পছন্দ না, এসি থাকাটা উনি ওটা করেন না। দেখুন, ওনার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা বলে দিচ্ছি যে শুনুন আপনি মন দিয়ে। ওনার যেহেতু একটা স্ট্রোক হয়েছিল আগে, এখন উইকনেসটা আছে, তো ওনার একটুখানি ডিটক্সিফিকেশন দরকার। ওনার ক্ষেত্রে আমি বলবো যে ওনার ক্ষেত্রে একটু পঞ্চকর্মটা দরকার, কারণ ডিটক্সিফিকেশন এই পঞ্চকর্মই একমাত্র রাস্তা যেখানেতে বড় রোগ যদি কারুর হয়ে থাকে, তার যদি কিছু না কিছু এফেক্ট শরীরের মধ্যে থাকে এবং তার জন্য যদি অন্য কোনো রকম প্রবলেম ডে বাই ডে দেখা যায়, তাহলে সেইখানে যদি আমরা পঞ্চকর্মটা করতে পারি, ডিটক্সিফিকেশনটা যদি করে দিতে পারি, শরীরের টক্সিক সাবস্টেন্সগুলো যদি আমরা বার করে দিতে পারি, তাহলে কিন্তু উনি ভবিষ্যতে সুস্থ থাকবেন এবং এই রোগটার যদি কোনো রকম সাইড এফেক্ট হিসাবে কিছু আসে সেখান থেকেও উনি সুস্থ থাকবেন। তো আপনাকে একটা কথাই বলবো যে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের সাথে একবার কনসাল্ট করুন, আমরা ওনার সাথে একবার দেখি, ওনার সাথে কথা বলি, ওনার শারীরিক কি অসুবিধা এখন এক্স্যাক্ট হচ্ছে সেটা একবার ওনার মুখ থেকে শুনি। অবশ্যই এর সলিউশন আছে এবং এটা পার্মানেন্ট সলিউশন আছে। একদম। তবে ভালো চিন্তা ভাবনা করেছেন আপনারা, বাবাকে সুস্থ রাখার অনেক পরিকল্পনা রয়েছে। সবথেকে ভালো পরিকল্পনা হবে 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে আপনারা একবার ফোন করুন, যে কোনো একটি নাম্বারে ফোন করুন, নাম্বার দুটোই সেভ করুন, ফোন করে কাছাকাছি চেম্বারে একবার বাবাকে নিয়ে চলে আসুন। খুব ভালো একটা কাউন্সেলিং এর মধ্যে দিয়ে এবং ডাক্তারবাবু যে পদ্ধতিগুলো বললেন তার মধ্যে থেকে আপনার বাবা সত্যি ভালো থাকবেন। আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম। অনেকেই ভেবে থাকেন ছোটবেলা থেকে ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি, বা ছোটবেলা থেকে এই টেনশনটা আমার মধ্যে একটু বেশি, বা ছোটবেলা থেকে দেখছি মা বাবার প্রচন্ড সুগার বা পরিবারের অন্যান্য মানুষদেরও সুগার রয়েছে, তাহলে কি সত্যি আমার সুগার হওয়ার প্রবণতাটা অনেক গুণ বেড়ে গেল? চিন্তা বেশি করলেও আবার সুগার বেড়ে যেতে পারে। তাই ডাক্তারবাবুর থেকে একটু শুনে নেব যে এই কারণগুলো কি সুগার বাড়াতে পারে? হ্যাঁ, কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সুগারের, তো সেখান থেকে ডেফিনেটলি একটা সময় গিয়ে সুগারের প্রবণতা আসে। এবং তাছাড়াও যেটা হয় সেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে অনেক কম বয়সেতেও সুগার ধরা পড়ে, কারণ কম বয়সের সুগার ধরার পরের কারণটা যাদের হয়তো ফ্যামিলি হিস্ট্রি নেই তাদেরও ধরা পড়ছে। তো এই কারণের জন্য যে এটার পেছনে আছে মেন যেটা কারণ সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলটা, কারণ এই লাইফস্টাইলই এখন টোটালি চেঞ্জ। আগে যেমন ঠিকঠাক মতো সবাই একটা ঘরোয়া খাবার খেত এবং একটা টাইমে সেই খাবারটা খাওয়া হতো, কিংবা কোন খাবারটা খাবে না, কোন খাবারটা খাবার খেলে সুগারের প্রবণতাটা বাড়বে, সেটা একমাত্র বাড়ির খাবার থেকেই করা যায়। কিন্তু এখন ব্যস্ততার লাইফে বাইরে যখন খাবার দাবার খেতে হয় তখন কি হয় যে যেগুলো বারণ সেগুলোকেও আমাদের খেয়ে নিতে হয়। তো এর ফলে কি হয়, সেখান থেকেও এই সুগারের প্রবণতাটা বাড়ছে। এবং তার সাথে সাথে আমাদের যখনই স্টার্টিংয়ে ধরা পড়ে তখন কিন্তু আমরা খুব অবহেলা করি যে হ্যাঁ ঠিক আছে, এই জাস্ট 120 কিংবা 130 আমরা একটু হাঁটাহাঁটি করি কিংবা একটুখানি ডায়েট করে নিই, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে সেটা আস্তে আস্তে বেড়ে যেতে থাকছে। তো আমাদেরকে সচেতন থাকতে হবে। যদি আমাদের ধরা পড়ে আমরা ডাক্তারবাবুর কাছে যাব, ওখানেতে গিয়ে পরামর্শ নেবো যে কী লাইফস্টাইল মেনটেন করা উচিত, কী খাবার মেনটেন করা উচিত, এবং এই মুহূর্তেই কোনো ওষুধের প্রয়োজন আছে কিনা যেটাকে আমরা এখনই সেটাকে আটকে দিতে পারি। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার স্যার, আমি রূপসা থেকে বলছি।
হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমাদের মুখমণ্ডল প্রচন্ড ফিল পাচ্ছি, একটু জোরে বলবেন প্লিজ, আর একটু জোরে বলুন। আর মুখমণ্ডলে প্রচন্ড চুলকাচ্ছে। মুখে চুলকাচ্ছে, তাই তো? হ্যাঁ, সেটা কি এই গরমটা পড়ার পর থেকেই হচ্ছে? না না, গরম ঠান্ডা বলে কিছু নাই, 24 আওয়ার সার্ভিস চাই একদম, এক সেকেন্ডও বাদ নাই। কতদিনের সমস্যা এটা, ডাক্তারবাবুকে বলুন। আচ্ছা, মাস থেকে 4 মাসের মধ্যে। 4 মাস? হ্যাঁ, 4 মাসের মধ্যে। আচ্ছা, এর মধ্যে কি কোনো ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট মানে অ্যালোপ্যাথিক করেছিলাম, কিছু থাকছে না। আচ্ছা, আপনার কি অন্য কোনো রকম রোগ আছে, যেমন সুগার, প্রেশার? প্রেশার আছে স্যার, হাই প্রেশার আছে। হাই প্রেশার আছে। প্রেশারের ওষুধ কত বছর খাচ্ছেন? হ্যাঁ, প্রেশারের ওষুধ কত বছর খাচ্ছেন? প্রেশার বছর বেশ করলো, কন্টিনিউ চলছে, এখন চলছে, আচ্ছা, এখন কন্টিনিউ চলছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার যেহেতু মুখেতে আপনি বলছেন যে ওখানেতে ইচিং হচ্ছে, তো 4-5 মাস থেকে যদি হয়, নিশ্চয়ই 4-5 মাসের মধ্যে কোনো কিছু একটা কন্ট্যাক্টের জন্য হতে পারে। এটা একটা অ্যালার্জিক রিয়াকশান। এবার অ্যালার্জিক রিয়াকশান অনেক সময় কোনো ড্রাগ নিলেও হতে পারে। ড্রাগ মিনস মেডিসিনস, অন্য কোনো রকম মেডিসিনস যদি আপনার লং টাইম চলে, সেখান থেকেও একটা আসতে পারে। তো এই জিনিসগুলো দেখতে হয়, ওইভাবে বলা যায় না যে কারণটা কি কারণে হচ্ছে। তো তার জন্য পার্টিকুলারলি কিছু টেস্ট করতে হয়, যেমন আইজি বলে একটা টেস্ট থাকে, সেই টেস্টটা একবার করে দেখে নিতে হয় যে অ্যালার্জি আপনার শরীরের মধ্যে আছে কি না, বা থাকলেও তার প্যারামিটারটা কত। তারপরে যদি আমরা মেডিসিন দিই, তখন দেখবেন এটা সেরে যাবে। কারণ যতক্ষণ না পর্যন্ত কারণ না জেনে যদি আপনি ওষুধ খেয়ে যান, সেটা কোনোদিনই সারবে না। কারণ বিভিন্ন কারণের জন্য মেডিসিন বিভিন্ন রকম হয়। তো শুধুমাত্র যে ইচিং হচ্ছে সেই ওষুধ খেলেই যে ইচিং কমে যাবে সেটা নয়, কি কারণে হচ্ছে সেটার জন্য ওষুধ খেতে হবে। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছে যে সেন্টার আছে বলে দেবে, আপনি আসুন। যদি আপনার কোনো রকম প্রেসক্রিপশন থাকে সেটা নিয়ে আসুন, বা যদি রিপোর্টস থাকে সেটা নিয়ে আসুন। নাহলে আমরা রিপোর্টস করিয়ে নেবো, দেখে নেবো আপনার অ্যালার্জিটা কী কারণে, এবং তারপর দেখবেন যদি আমরা যদি ওষুধ দিই এবং আপনি যদি ট্রিটমেন্ট করেন, সেটা দেখবেন 2-3 মাসের মধ্যেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। একদম। পাশাপাশি সুগার নিয়েও কথা বলছিলাম। একটা আমাদের ধারণা আছে, সুগার ধারণা না, এটা তো বাস্তব সত্য কথা, সুগার হচ্ছে ক্রনিক ডিজিজ। একবার সুগার যদি আমার ধরা পড়ে, তাহলে সারা জীবন আমার সুগারের মেডিসিন খেয়ে যেতে হবে। এনবিপি তে এলেও কি আমাদের এই নিয়মটার মধ্যেই থাকতে হবে? দেখুন, আমরা বারবারই বলি যে অন্যদের থেকে আমাদের ট্রিটমেন্ট প্রসেস আলাদা। এই কারণের জন্যই বলি, যদি সারা বছর সারা লাইফ যদি ওষুধ খেয়েই যেতে হলো, তাহলে আর সেই পার্থক্যটা রইল না। আমরা বারবারই বলি যে মেডিসিন আমরা একটা টাইম বাউন্ড খাওয়াবো, এই নয় যে আপনাকে আজীবন খেতে হবে। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, সেটা ঘরোয়া যেটা উপচার আমরা বলে দেবো, সেইটা আপনাকে মেনটেন করতে হবে। সেটা কিন্তু কোনো রকম ওষুধ নয়। কিছু লাইফস্টাইল, কিছু ডায়েট, এই জিনিসগুলো বলে দেবো, তার সাথে কিছু হার্বস আছে সেগুলো বলে দেবো। সেইটা যদি আপনি মেনটেন করেন, তাহলে দেখবেন ওষুধ আপনাকে খেতে হচ্ছে না। কারণ আমাদের কাছে ম্যাক্সিমাম পেশেন্টই আসে 5 বছর 6 বছর ধরে ভুগে, তারপরেই আসছে। তো যদি 5 বছর 6 বছর ধরে ভুগতেই হয়, তাহলে আর আমাদের কাছে আসবে কেন তারা? বা যদি অন্য রকম আমরাও যদি বলি যে অন্যান্য প্যাথির মতো যে ওষুধ খেয়ে যেতে হবে, এবং এইটা একটা সময় এসে বন্ধ হবে না, কিছু কিছু মেডিসিন খেয়ে যেতে হবে, তাহলে আমাদের কাছে তারা আসবে কেন? আমাদের কাছে আসে এই কারণের জন্য, আমরা দেখিয়েছি করে। বহু সুগারের পেশেন্ট আছে যাদের একটা সময়তে গিয়ে আমরা মেডিসিন বন্ধ করেছি, এবং ঘরোয়া কিছু উপাচার বলে দিয়েছি, সেইটাকে উনি পালন করে গেছেন। তার এখনও হয়তো 2-3 বছর 4 বছর হয়ে গেল আমাদের মেডিসিন বন্ধ হওয়ার। উনি কিন্তু প্রতি মাসে বা 2 মাস 3 মাস ছাড়াও সুগারের রিপোর্ট করছেন। ওনার সুগার একদম নর্মাল আছে, কোনো রকম ওষুধও এর জন্য লাগছে না। একদম। এটা কিন্তু শুধুমাত্র সম্ভব যখন আপনি পৌঁছবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো প্যাথি, যে কোনো চিকিৎসক, যে কোনো সংস্থায় আপনি যান, সারা জীবন আপনাকে সুগার বা ডায়াবেটিসের মেডিসিন কিন্তু খেতে হবে। কিন্তু এটা কিন্তু করতে হবে না যদি আপনি আসেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। রিপোর্ট আপনাকে প্রমাণ করে দেখাবে যে সুগার বা ডায়াবেটিস আপনার বর্তমানে নেই, সে কারণে আপনাকে মেডিসিন আর খেতে হচ্ছে না। যারা যোগাযোগ করতে চাইছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাদের জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে দুটি ফোন নাম্বার, 9830235527 বা 37। তার পাশাপাশি বলে রাখি, সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে কিন্তু আপনারা কলকাতা, হাওড়া,
তাছাড়া আরো অনেকগুলি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। কলকাতার মধ্যে আপনারা কিন্তু মোটামুটি ওনাকে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, ল্যান্সটাউন কালীঘাটে পাচ্ছেন, শোভাবাজার চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি আমাদের যে হেড অফিস রয়েছে অর্থাৎ মধ্যমগ্রাম, সেখানে সোমবার করে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন এবং কিন্তু আপনারা শুক্রবার করে ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু পেয়ে যাচ্ছেন। ডক্টর বি শর্মাকে হাওড়া চেম্বারে পেয়ে যাচ্ছেন, শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার আমতলা চেম্বারে কিন্তু অবশ্যই বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন। এছাড়া রয়েছে আরো অনেকগুলি চেম্বার, সেই চেম্বারগুলোর কথাতেও অবশ্যই আসবো। কোন চিকিৎসককে কোন চেম্বারে পাচ্ছেন সেটাও আমি জানিয়ে দেবো, তবে তার আগে কে আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যালো, কে বলছেন? আমি ডায়াবেটিস থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কি প্রবলেম হচ্ছে? বলছি আমি প্রেশার ওষুধ খাই এই 5 বছর ধরে, কিন্তু প্রেশার ওষুধ না খেলে ভালো থাকি। প্রেশার ওষুধ না খেলে ভালো থাকেন? হ্যাঁ, আর খেলে পরে যেন সকালবেলা ঘুম ঘুম পায়, সারাদিন যেন ক্লান্ত ক্লান্ত লাগে। আচ্ছা, দেখুন ফার্স্ট কথা আপনাকে বলি যে প্রেশারের ওষুধ ওইভাবে ইউজ করা যায় না। যদি আপনার প্রেশারের ওষুধ প্রেশার যদি থাকে আপনার, যদি ওষুধ খেতেই হয়, তাহলে অন্যান্য প্যাথিতে যেটা বলে হ্যাঁ আপনাকে খেয়ে যেতে হবে, এইভাবে কিন্তু করলে হবে না যে আমি একদিন খাবো না, সেখানে কিন্তু আপনার প্রেশার বেড়ে আরও অনেক খারাপ দিকে যেতে পারে। হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে হ্যাঁ আমি প্রেশারের ওষুধ ভবিষ্যতে খাবো না এবং একটা সময় গিয়ে বন্ধ করে দেবো, সেই ব্যবস্থাটা আমরা করে দিতে পারি। কারণ আমরা বারবারই বলি কোনো ওষুধ আমরা আজীবন খাওয়াই না। প্রেশারের জন্য একটা সুন্দর ট্রিটমেন্ট আছে, এটার জন্য আপনাকে ওষুধের সাথে সাথে একটা থেরাপি লাগবে নিতে, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। এটাতে কি হয়, আপনার প্রেশারটা কি কারণে হচ্ছে, বাড়ছে কেন, কারণ আপনার হার্টের যে পাম্পিংটা থাকে সেটা ঠিকঠাক মতো হচ্ছে না, সেই কারণের জন্য বাড়ছে। আরও অনেক কারণ থাকে, কি এটার জন্য দরকার হয় ইন্টারনাল কিছু ট্রিটমেন্ট, তার জন্য যেমন মেডিসিনও থাকে, ডিটক্সিফিকেশনও থাকে। তো এই দুটো যদি আপনি ঠিকঠাক মতো নেন তাহলে অবশ্যই আপনাকে ভবিষ্যতে ওষুধ নিতে হবে না, এইটুকুনি বলতে পারি। কিন্তু তার জন্য একবার আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনি কি ওষুধ খাচ্ছেন, কত বছর খাচ্ছেন, কোনো রকম প্রেসক্রিপশন যদি থাকে সেটা একবার নিয়ে আসুন, আমরা কারেন্ট একবার দেখে নিই। হ্যাঁ, তবে আসার আগে 1 সপ্তাহ আগে আপনি চেষ্টা করবেন যে হয়তো সপ্তাহে 3 দিন একটু প্রেশারটা চেক করে একটা জায়গায় নোট ডাউন করে রাখুন, সেই প্রেশারের কাগজটা আপনি নিয়ে আসুন, আমরা দেখি আপনার কনস্ট্যান্ট কীরকম থাকে প্রেশার, তারপরে বলে দেবো আপনাকে কতদিন ওষুধ খেতে হবে। একদম, মানে যারা সত্যি দিদি ভাইয়ের মতো রয়েছেন, যে ক্রনিক ডিজিজ যেগুলো সুগার, প্রেশার, থাইরয়েড, তার মেডিসিন প্রত্যেক দিন খেতে হয়, তো এটা যারা পছন্দ করছেন না তাদের জন্য একটাই শুধুমাত্র উপায়, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, একবার যোগাযোগ করুন এবং মেডিসিনের হাত থেকে রেহাই পান। আমরা যে বিষয়টা কথা বলছিলাম, আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন সংস্থা সিএমই ডক্টর এ হালদার, এবং ডাক্তারবাবুকে কিন্তু আপনারা বেশ কয়েকটি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আরামবাগে পাচ্ছেন, হলদিয়ায় পাচ্ছেন, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর, দিল্লিতে পাচ্ছেন। দিল্লি চেম্বারটি কিন্তু অনেকদিন বন্ধ ছিল, আবারও কিন্তু নতুন করে শুরু হয়ে গিয়েছে, মানে আবারও নিয়ম করে প্রত্যেক মাসে আপনারা দিল্লি চেম্বারটি পাবেন এবং তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের সাথে কিন্তু একটু কথা বলে নিতে হবে, তবেই কিন্তু আপনারা জানতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্টটা করতে পারবেন। চলে আসবো সংস্থার সিএমও ডক্টর এন ভট্টাচার্যের চেম্বারের কথায়। ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, খড়গপুরে ওনাকে পাচ্ছেন, আগরতলায় পাচ্ছেন, গুয়াহাটিতে পাচ্ছেন, জামশেদপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতা ল্যান্সটাউনে ওনাকে একদিন পেয়ে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে শুক্রবার করে। একটু ফোন করে নেবেন, বিস্তারিত জেনে নেবেন, কোনো অসুবিধা হবে না। সংস্থার অবশ্যই সিএমএ ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, মেচেদায় পাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন, মালদায় পাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার এবং আপনারা শিলচর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন নতুন চেম্বারের মধ্যে রায়গঞ্জ একটি চেম্বার রয়েছে, হলদিয়া চেম্বারটি 28 তারিখ থেকে এপ্রিলের কিন্তু শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটি নতুন চেম্বারে প্রথম দিন কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কয়েকদিনের মধ্যেই আরো দুটি চেম্বার, আরামবাগ এবং শিলচর। আরামবাগ কিন্তু 12 তারিখে শুরু হচ্ছে মে মাসের, আর 19 তারিখে শিলচর। কে আছেন? নমস্কার,
তার পাশাপাশি বলবো বাংলাদেশের চেম্বারটিও কিন্তু শুরু হচ্ছে। আমরা কিন্তু এই অনুষ্ঠান থেকে আপনাদের জানিয়ে দেবো যে বাংলাদেশে কবে কিন্তু চেম্বার রয়েছে। আর দূরের চেম্বারগুলোর মধ্যে আরেকবার মনে করিয়ে দিই, ত্রিপুরাতে কিন্তু চেম্বার রয়েছে, শিলচরে কিন্তু চেম্বার রয়েছে, গুয়াহাটিতে কিন্তু চেম্বার রয়েছে, দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোতে যারা যোগাযোগ করতে চাইছেন বা আপনার রিলেটিভসরা যদি কেউ থাকে তাদের একটু কিন্তু প্লিজ জানিয়ে দেবেন। আমরা অবশ্যই আমাদের আলোচনায় থাকবো, তবে তার আগে যারা এসেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা কেমন আছেন, কি বলছেন, তাদের মন্তব্য বক্তব্য আমাদের কাছে কিন্তু অমূল্য, ভীষণ দামি। তো তাদের কথা একটু শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থারাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থারাইটিস নিয়ে। এই অস্টিওআর্থারাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতেও পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচণ্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন।
অনেকটাই মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সব কিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। আমরা কিন্তু সর্বদা বলে থাকি রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, আর রিপোর্ট বেসড ট্রিটমেন্ট মানে আপনার রিপোর্ট প্রমাণ করবে যে আপনি কি অবস্থায় এসেছিলেন এবং বর্তমানে আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিসিন নেওয়ার পর কতটা ভালো আছেন, এবং রিপোর্ট আপনি যে কোনো সংস্থা থেকে করতে পারেন, তাতে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কোনো অসুবিধা নেই। অর্থাৎ প্রমাণিত সত্য যে মেডিসিন খেয়ে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে আপনি ভালো হচ্ছেন। আজকে আমরা ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করছিলাম, সুগার বা ডায়াবেটিস, যেটা একটা ভয়ঙ্কর সমস্যা। প্রত্যেকটি পরিবারের কিন্তু 2-3 জনকে অন্তত পক্ষে খুঁজে পাওয়া যায় যাদের সুগার বা ডায়াবেটিসের রোগটি রয়েছে। সারা জীবন একটি করে মেডিসিন খেয়ে যেতে হবে, এটিতে আপনি অভ্যস্ত বা এটি আপনি জানেন। সুগার বা ডায়াবেটিসের শেষ পরিণতি কি কি হতে পারে, কি কি ভয়ঙ্কর অবস্থায় আপনাকে সুগার বা ডায়াবেটিস পৌঁছে দিতে পারে, সেটা কি আপনি জানেন? যদি জানেন তাহলে অবশ্যই একটু ভয় পাওয়া উচিত, একটু সচেতনতা বাড়ানো উচিত। আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে কি আছেন দেখবো। নমস্কার। নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। কার সম্বন্ধে, মানে কার প্রবলেম? প্রবলেমটা আমারই। আচ্ছা, কি প্রবলেম বলো? আমার মাইগ্রেনের প্রবলেম রয়েছে। মাইগ্রেনের সমস্যা, কত বছরের সমস্যা? প্রায় ধরুন 2-2.5 বছর। 2-2.5 বছর। এর জন্য কোনো ওষুধ খাচ্ছেন? এর জন্য তো ডাক্তার একটা ওষুধ দিয়েছিল, তো সেই ওষুধ আমি খাচ্ছিলাম, আচ্ছা কিন্তু তাতে করে আমার কিছু ভালো ফল হয়নি। আচ্ছা। গরমটা পড়লে আমার অত্যন্ত পরিমাণ মাথার যন্ত্রণা হয়। আচ্ছা, আপনার কি নাকে কোনো রকম ব্লক আছে? নাক দিয়ে কিন্তু আমার রক্ত মাঝে মধ্যে পড়ে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। মাইগ্রেনের সমস্যা অবশ্যই ঠিক হয় এবং এইটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। যদি আমরা ঠিক মতো করে এটা ট্রিটমেন্ট করতে পারি, এটা কিন্তু 2-3 মাসের মধ্যেই এটা ঠিক হয়ে যায়। তো ওনার ক্ষেত্রে একটাই বলবো যে উনি এতদিন ধরে ভুগেছেন। 27 তারিখে আমি নিজে থাকবো দুর্গাপুরেতে। 27 তারিখে এসে আমার সাথে একবার যোগাযোগ করুন। আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনাকে ঠিকানাটা বলে দেবে। যদি কোনো রকম প্রেসক্রিপশান থাকে, যদি কোনো রকম রিপোর্টস থাকে, সেগুলো একবার নিয়ে আসুন, আমি দেখে নিই। দেখার পর আপনাকে গাইড করে দেবো। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, 27 তারিখে আমি থাকবো, অবশ্যই আপনি সুস্থ হবেন। একদম, মানে সময়ের কতটা তফাৎ না। আপনি বলছেন যে যদি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করা হয় 2-2.5 মাসের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। সেখানে 2-2.5 বছর হয়ে গেছে, ও কিন্তু মেডিসিন নিচ্ছে কিন্তু ও কিন্তু ভালো হচ্ছে না। ওটা রোগের ওপর ডিপেন্ড করে। আমরা বারবারই বলি যে সব রোগ যে 2-2.5 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে সেটা নয়। ওনার ক্ষেত্রে বললাম, ওনার যেটা মাইগ্রেনের সমস্যা আছে সেই সমস্যার জন্য এতদিন ট্রিটমেন্ট করতে হয় না। আমরা ফার্স্টে একবার এই মাইগ্রেনের ক্ষেত্রে কি হয়, ফার্স্টে একবার দেখে নিই যে ওনার কোনো রকম ব্লক আছে কিনা, যেটা আমি জিজ্ঞাসা করলাম। তো ব্লকটা উনি বলতে পারলেন না, উনি বললেন যে ব্লিডিং হয়। তো ব্লিডিং হচ্ছে মানে কোথাও না কোথাও একটা ব্লক থাকবে। যদি কোনো রকম ব্লক থাকে তখন আমরা বলি যে একটুখানি পঞ্চকর্ম থেরাপি নিতে, কারণ এই পঞ্চকর্ম থেরাপি নিলে ব্লকটা সম্পূর্ণ কেটে যায়। মেডিসিনস তো অবশ্যই কাজ করবে, আবার এটাই নয় যে আপনাকে মেডিসিন খেয়ে যেতে হবে। আমরা ঠিক টাইম বলে দেবো, ওই টাইমের মধ্যেই দেখবেন আপনি যে প্রবলেম নিয়ে এসছেন সেটা আপনার নেই এবং ভবিষ্যতেও কোনো রকম মাইগ্রেনের সমস্যা আপনার আসবে না। তবে হ্যাঁ, সমস্যা তো আসছে, সেটা হচ্ছে সুগারের সমস্যা। এবং সুগারের সমস্যা যদি দীর্ঘদিন আপনি মেডিসিন খান, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার চোখের সমস্যা আসছে, বা আপনার স্কিনের কোনো সমস্যা আসছে, আপনার নার্ভের সমস্যা আসতে পারে, আপনার হার্টের সমস্যা আসতে পারে, আপনার কিডনির সমস্যা আসতে পারে। বুঝতে পারছেন তো যে একটা রোগ কতগুলো রোগকে ডেকে নিয়ে আসতে পারে। সবকটা বিষয় নিয়ে আজকে হয়তো আলোচনা করা সম্ভব হবে না, তবে ডাক্তারবাবুর কাছ থেকে একটু জানতে চাইবো যে দীর্ঘদিন যদি কারো সুগার থাকে, তার জন্য যদি মেডিসিন নিতে হয়, তাহলে কিডনির কি হালাত হতে পারে? অবশ্যই বিভিন্ন রকম সাইড এফেক্টের মধ্যে একটা মেন সাইড এফেক্ট হচ্ছে, যেটা হচ্ছে কিডনি। এই কিডনি কি হয়, আজকে যেমন সকালেই বেলুড়েতে আমি ছিলাম, একটা পেশেন্ট এসেছিলেন, উনি 5-6 বছর ধরে সুগারেতে ভুগছেন এবং সেটা কোনো রকমেই
কন্ট্রোল হচ্ছে না। আজকেও ওনার সুগার লেভেল দেখলাম অনেক বেশি, উনি ওষুধ খাচ্ছেন কিন্তু কন্ট্রোল হচ্ছে না। তার সাথে সাথে এখন উনি আমার কাছে এসেছিলেন দেখানোর জন্য, সেটা হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন ওনার বেড়ে গেছে, মানে ওনার কিডনির প্রবলেম চলে এসেছে, ইউরিয়া ক্রিয়েটিনিন একদম কন্ট্রোলের বাইরে। তো ঠিক সেরকমই এটাই বলবো যে সুগার যদি দীর্ঘদিন ধরে থাকে সেখান থেকে অন্যান্যর মতো এই কিডনিও এফেক্ট করে। কিডনির কি হয়, ফিল্টারিং ক্ষমতাটা আস্তে আস্তে কমিয়ে দেয় এবং তার ফলে ইউরিয়া ক্রিয়েটিনিনটা ব্লাডের মধ্যে বেড়ে যায় এবং সেখান থেকে দেখা যায় যে কিডনি ড্যামেজ হতে থাকে। এবং ভবিষ্যতে কি হয়, যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না হয়, সুগারও যদি কন্ট্রোল না হয় এবং কিডনির ট্রিটমেন্টও যদি ঠিকঠাক না হয়, ভবিষ্যতে কিন্তু ডায়ালিসিস নিতে হতে পারে এবং সেটা একটা কষ্টদায়ক জিনিস এবং সেটার লাইফ লং নিয়ে যেতে হয়। তো সেই কারণে বলবো যে সুগার যদি থাকে সেটাকে কন্ট্রোল করুন এবং যদি কিডনির ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল যদি বেড়ে যায় তারও সুন্দর ট্রিটমেন্ট আছে, যেখানেতে ভবিষ্যতে কোনো রকম ডায়ালিসিস লাগবে না এবং দীর্ঘদিন আপনাকে ওষুধও খেয়ে যেতে হবে না। একটা সময় ওষুধ বন্ধ হবে, ডায়ালিসিস তো তার আগেই আমরা বন্ধ করে দেবো। একদম। পরের বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মেঘা দাও বলছি মুসলন্দাপুর থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা বলতে আমার না অনেকদিন থেকে এই এই গরমটা বাড়াতে বাইরে বেরোলেই প্রচন্ড পরিমাণে চোখ জ্বালা করছে আর চোখ থেকে জল পড়ছে, চোখটা লাল হয়ে যাচ্ছে, দুটো চোখ। আচ্ছা, এটা কি এখনই হচ্ছে না আগে হতো? না আগে না, এই বছরই এটা হচ্ছে। মানে এত পরিমাণ গরমের মধ্যে যখন আমি দিনের বেলা বেরোতেই হয় তখনই এটা হচ্ছে, প্রচন্ড চোখ জ্বালা করছে, চোখের মধ্যে ইচিং হচ্ছে, জ্বালা করছে এবং চোখ থেকে জল পড়ছে, চোখগুলো লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কি এমনি অ্যালার্জির কোনো রকম আছে, কোনো কিছুতে কি অ্যালার্জি আছে? না সেই রকম ভাবে তো কখনো মানে কিছু হয়নি, কখনো সখনো হয়তো খুব রেয়ারলি হয়তো হঠাৎ করে র্যাশেস বেরিয়ে গেল, সেটা খুব রেয়ার, মানে সবসময় বা প্রায়শই হয় এরকম না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। উনি যে প্রবলেমটা বললেন সেটা এখন এই গরমের জন্য এই জিনিসটা হতে পারে, যে গরম হচ্ছে, একটুখানি হিট লাগলে অনেক সময় চোখে একটু বার্নিং সেন্সেশন এই জিনিসগুলো আসে, চোখ থেকে জল পড়ে সেই কারণের জন্য। কিন্তু এটাও দেখতে হবে যে ওনার কোনো না কোনো কিছু অ্যালার্জিক রিয়াকশনটা ডেভেলপ হচ্ছে কিনা। কারণ অ্যালার্জি এই নয় যে আগে ছিল বা আগে থেকে আছে এখন সেই জন্য, ওটা হঠাৎ করেও অনেক সময় হতে পারে। তো সেটা একবার দেখে নিতে হবে টেস্ট করে যে অ্যালার্জির প্যারামিটারটা আছে কিনা। ট্রিটমেন্ট অবশ্যই আছে, আপনি সুস্থ থাকবেন, মানে এই জ্বালা ভাবটা থাকবে না, তার একটা দুটো প্রসেস। এক হচ্ছে যদি অ্যালার্জির জন্য হয় তার জন্য মেডিকেশন দিয়ে দেওয়া হবে। যদি আপনার এমনি গরমের জন্য হয় সেখানেতে কিন্তু আমাদের কাছে অনেক ভালো ক্রিম আছে, ময়শ্চারাইজার আছে, যেগুলো আমরা দিয়ে দিই, যেগুলো এই সান থেকে প্রোটেক্ট করে। তো সেটা দেখার পর এবং আপনার রিপোর্ট করার পর আপনি একবার যোগাযোগ করুন আমাদের সাথে, যে প্রবলেমই হবে তার সলিউশন আছে, কিন্তু আগে আমরা দেখে নিই যে এটা কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন কিনা। একদম। অ্যালার্জি সমস্যা নিয়ে কিন্তু বলছি না আপনারটাই অ্যালার্জি, কিন্তু অ্যালার্জির সমস্যা নিয়ে কিন্তু এখন আমরা প্রচুর ফোন পাই, প্রচুর মানুষ কিন্তু তাদের বিভিন্ন প্রকারের অ্যালার্জির সমস্যা আমাদের সামনে কিন্তু বলছেন এবং আমরা সে কারণে কিন্তু বলছি অ্যালার্জির খুব ভালো ট্রিটমেন্ট কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে রয়েছে। ডাক্তারবাবুরা বলে অ্যালার্জি টেস্টেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, সেটাও আপনারা কিন্তু করতে পারেন এবং আপনারাও কিন্তু এখন ফোন করে বলছেন অনুষ্ঠান দেখে কিন্তু আমরা আইজি এই রিপোর্টটা করেছি এবং আমাদের অ্যালার্জি ধরা পড়েছে এবং এই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুদের কাছে যাব এবং আমাদের ট্রিটমেন্ট স্টার্ট করব। দেখুন একটা অনুষ্ঠান কতটা আমাদের আধুনিক করে দেয়, কতটা আমাদের এগিয়ে দেয়, তাই না? তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে কিডনিতে কতটা সমস্যা দিতে পারে সুগার বা ডায়াবেটিস, আর একটু শুনবো। হ্যাঁ, কিডনি অবশ্যই এটা ড্যামেজ হয় একটা সময়। কি হয়, যদি সুগার কন্ট্রোল না থাকে সেখান থেকে কিডনির ওপর এফেক্ট পড়ে। এটাই বলছিলাম যে কিডনির ওপর যখনই এটা এফেক্ট পড়বে তখন দেখা যাবে যে ডে বাই ডে শুরু যখন হবে তখন কিছুটা সিমটম আপনাকে দেবে। তখন যদি আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ আমার হয়তো এই দিকে যাচ্ছে, তাহলে কিন্তু এই ডায়ালিসিসের মতো জায়গাতে যেতে হবে না। শুরুতে কি হয়, যখন দীর্ঘদিন ধরে সুগার থাকে এবং সুগারের সাইড এফেক্ট হিসাবে এই কিডনিতে যখন এফেক্ট করে, আমাদের শরীরের মধ্যে পা এবং মুখ দেখবেন হঠাৎ করে ফুলতে থাকছে এবং তার সাথে সাথে দেখা যায় যে একটুখানি রক্তও কমতে থাকছে এবং একটা হাঁপানি ভাব সেখানেতে আসে এবং আপনি সারা দিনেতে যতটা পরিমাণ জল খাচ্ছেন দেখবেন ততটা পরিমাণ আপনার ইউরিন হচ্ছে না। ইউরিন করার সময় একটুখানি ব্যথাও হচ্ছে, কিংবা পিঠের পেছন দিকে তলার এই পোর্শনটাতে একটুখানি ব্যথা অনুভব হচ্ছে। তো তখনই যদি আপনি সচেতন হয়ে যান
এবং যদি একটা ইউরিয়া ক্রিয়েটিনিং করে নেন কিংবা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নেন, সেখানে কিন্তু আপনি বুঝে যাবেন যে কিডনির এই কন্ডিশন এবং ইউরিয়া ক্রিয়েটিনিং দেখবেন আপনার বাড়া আছে। এবং এই স্টার্টিংয়েই যদি আপনি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু ভবিষ্যতে ডায়ালিসিসের জায়গাও যাবে না। যদি গিয়েও থাকে তারও ট্রিটমেন্ট আছে, কিন্তু অবশ্যই যদি আমরা শুরুতেই রোগটাকে আটকে দিতে পারি তাহলে অত বড় স্টেজের দিকে যাবে না। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন কি সমস্যা? হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আমার দীর্ঘ একদম ঘুমাচ্ছে না, আমার সময় মাথামাতি আছে, কিন্তু আপনার একদিন ঘুমে করে প্রবলেম করে। ঘুমের সমস্যা। বয়স কত? এই 48 বছর। 48 বছর। কেন, আপনার কি কোনো স্ট্রেস বা কিছু আছে? খুব বেশি চিন্তা করেন বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এখন চিন্তা আছে মাথার মধ্যে। আচ্ছা, এছাড়া অন্য কোনো রকম রোগ আছে, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড? না না, এগুলো কিছু নেই। কোনো ওষুধও খান না তো? না, কোনো ওষুধ খাই না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ঘুমের সমস্যা, হ্যাঁ অনেক সময় কি হয় আমাদের এই লাইফস্টাইলে যদি স্ট্রেস বাড়ে, সেই স্ট্রেস বাড়ার জন্য অনেক সময় ঘুমের সমস্যা এটা আসতে পারে। যদি কোনো রকম রোগ থাকে সেখান থেকে হয়তো ব্যথা যন্ত্রণা আছে তার জন্য ঘুম হচ্ছে না, সেটা আলাদা। কিন্তু উনি যেটা বললেন সেটা একদমই স্ট্রেসের জন্য। তো আগে আপনাকে স্ট্রেসটাকে রিলিভ করতে হবে এবং ঘুমের জন্য হ্যাঁ কিছু মেডিসিনস পাওয়া যায়, সেগুলো যদি আপনি ওইভাবে খেতে থাকেন সেটা কিন্তু আপনি অ্যাডিক্টেড হয়ে পড়বেন। কি এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার ডিটক্সিফিকেশন দরকার। এই স্ট্রেসটাও তাতে কমবে এবং শরীরের টক্সিক ম্যাটারগুলো যদি বেরিয়ে যায় তাহলে দেখবেন একদম রিলিফ হয়ে যাবে। মেডিসিনস কিছু আছে, হার্বাল মেডিসিন, যেটা পরবর্তী ক্ষেত্রে গেলে আপনাকে অ্যাডিক্টেড হতে হবে না, সেটা আমরা দিয়ে দেবো। এবং যদি পারেন তাহলে একবার পঞ্চকর্মটা এসে নিয়ে নিন। শিরোধারা বলে একটা পঞ্চকর্মের পার্ট আছে যেটা এই স্ট্রেস রিলিফের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, সেটা যদি একবার নিয়ে নিন দেখবেন আপনি দিন 10 যদি নেন দেখবেন আপনি ঠিক ঘুমোচ্ছেন উইদাউট মেডিসিন। একদম। তো ঘুমের জন্য মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, বারংবার এই অনুষ্ঠান থেকে আমরা কিন্তু এটা জানিয়েছি, এবং ঘুমের ওষুধটা খাওয়াটাও কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো কথা নয়। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? মধ্যে বলছি সঞ্জয় হ্যাঁ মল্লক। বলুন কি প্রবলেম হচ্ছে? ওলের মধ্যে এই গরমে দেখা যাচ্ছে প্রচন্ড গা চুলকাচ্ছে, হ্যাঁ একটু দাগা ভাব হয়ে যাচ্ছে, আগে এরকম হতো না। আচ্ছা, এটা কি শুধু এখনই হচ্ছে, এই গরমেই হচ্ছে? এই গরমই হচ্ছে ডক্টর। কি হচ্ছে? জায়গাটা র্যাশ বেরোচ্ছে কিছু? জায়গাটা লাল লাল একটা রস হয়ে যাচ্ছে, টাকা টাকা মতো। আচ্ছা, এটা কি একই জায়গাতে আছে না গোটা শরীরে? না একই জায়গা না, শরীরের মধ্যে 4-6 জায়গায় এমন দেখা যাচ্ছে চুলকায়। আচ্ছা, কোনো রকম কি আঁশের মতো কিছু উঠছে না এমনি প্লেন লাল হয়ে আছে? প্লেন লাল হয়ে যাচ্ছে, অন্য কিছু হয়নি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। এখন এটা হচ্ছে, এখন এটা গরমের জন্য অনেক সময় কিছুটা অ্যালার্জিক যে রিয়াকশনটা থাকে সেটাকে এই গরমের জন্য একটুখানি ট্রিগার হচ্ছে, সেই কারণের জন্য স্কিনে অনেক সময় র্যাশ, অনেক সময় এই ধরনের বার্নিং সেন্সেশন আসছে। তো এটার জন্য কি করতে হবে, আমাদের কিছু প্রোটেকশন নিয়ে রাখতে হবে যাতে এই সূর্য থেকে, সূর্যের যে রশ্মি থেকে কিছুটা প্রোটেকশন নিয়ে রাখতে হবে। এবং ভেতরের অ্যালার্জিক যদি রিয়াকশনটা বাড়ে আস্তে আস্তে, তার জন্য কি করতে হবে না, আমাকে টেস্ট করে দেখে নিতে হবে যে এটার কারণের জন্য হচ্ছে কিনা, বা এখন আমার এই গরমের জন্য অ্যালার্জিক রিয়াকশনটা আমাদের বাড়ছে কিনা। তো সেটা একবার টেস্ট করে দেখার পর যদি আপনাকে মেডিকেশন করা হয় তাহলে খুব ভালো হয়। তো আপনি আসার আগে একটা কথাই বলবো যে একটা আইজি টেস্ট আপনি করে নিন, করে আপনি হেল্পলাইন নাম্বারে একবার যোগাযোগ করুন, করে আসুন, আমরা দেখি, রিপোর্টটাও দেখে নিলাম যে আপনার অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা, এবং আপনার ওই র্যাশগুলো একবার দেখে নিলাম যে এটা কী ধরনের। কোনো রকম গরমের জন্য অনেক সময় আবার ইনফেকশন হয়, এক্সিমাও হতে পারে, সেটা একবার দেখতে হবে, কিংবা কোনো রকম বয়েলস হতে পারে। তো সেটা দেখার পর আপনাকে ওষুধ দিয়ে দেবো, দেখবেন ঠিক হয়ে যাবেন। এটার জন্য বেশি দিন আপনাকে ওষুধ খেতে হবে না, খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন ঠিক হয়ে যাবেন। একদম। শুধুমাত্র যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন, কথা বলুন। আমরা কিডনির সমস্যা নিয়ে কথা বলছিলাম। সুগার বা ডায়াবেটিস থেকে কিডনিতে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটাকেই কি সিকেডি বলে ডাক্তারবাবু? হ্যাঁ, ক্রনিক কিডনি ডিজিজ এটাই বলে। প্রথমে স্টার্টিংয়ে এটাকে জাস্ট আমরা সুগারের কমপ্লিকেশন হিসেবে দেখি, কিন্তু যখন এই রোগটা হয়ে যায় তখন কিন্তু এটা সিকেডি হিসাবেই আমরা ধরি, এবং ক্রনিক কিডনি ডিজিজ।
এই ক্রনিক কিডনি ডিজিজ এই কারণের জন্য বলা হয় যে এটাকে ক্রনিক কথাটার জিনিস হচ্ছে যে এইটা আস্তে 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 বাড়তে থাকে। প্রথমেই যে হুট করে ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাবে সেরকম কিছু নয়, এটা ডে বাই ডে বাড়তে থাকে। যে সিমটমগুলো আপনার দেখা যায় সেটাও হয়তো আস্তে আস্তে, কোনোদিনও হয়তো স্টার্টিং হলো ফেস থেকে, আবার কিছুদিন পর দেখা যাচ্ছে হয়তো পা ফুলছে, তার সাথে সাথে দেখা যাবে আবার কিছুদিন পর দেখা যাচ্ছে হয়তো পিঠে ব্যথা হচ্ছে, পিঠের নিচে কোমরের দিকে ব্যথা হচ্ছে, এবং তার সাথে সাথে এই বাথরুম যাওয়ার প্রবণতাটা, বাথরুম কম হচ্ছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যতটা জল খাচ্ছে সারা দিনে ওই বাথরুমের পরিমাণটা কম হচ্ছে। তো ধীরে ধীরে জিনিসটা প্যারামিটারটা বাড়ছে এবং দেখা যায় যে একটা লং প্রসেসের মধ্যে গিয়ে তারপরে ইউরিয়া ক্রিয়েটিনিন এই জিনিসগুলোর ওপর এফেক্ট করছে। এবং এটা যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না হয় এটা কিন্তু সারা বছর এটার জন্য ওষুধ খেয়ে যেতে হয়। তো সেই কারণে এটাকে ক্রনিক বলা হয়, ক্রনিক কিডনি ডিজিজ। কিন্তু আমাদের কাছে বারবারই বলি যে এটা ক্রনিক জিনিসটা আমরা একটা সময়ের মধ্যে গিয়েই ঠিক করে দিই। এটা বারবারই দেখেছি, সেটা যদি ক্রনিক লিভার ডিজিজ হোক, ক্রনিক কিডনি ডিজিজ হোক, আমরা একটা টাইম বাউন্ডের মধ্যেই করি। এবং যদি ডায়ালিসিস চলে সেই ডায়ালিসিসও আমরা বন্ধ করেছি। এরকম বহু পেশেন্ট আছে। তো ভবিষ্যতেও এটা করব, এইটা নিয়ে টেনশন নেবার কিছু নেই। হয়তো আপনি ভাবছেন 2 বছর 3 বছর ধরে আপনি ডায়ালিসিস করছেন, এখন ঠিক হবে কিনা, আমি ডায়ালিসিসেতে অভ্যস্ত হয়ে গেছি, হট করে আবার জিনিসটা বেড়ে যাবে কিনা। তো এটা নিয়ে ভাবার কিছু নেই। আমরা ঠিক আস্তে আস্তে ট্যাপারিং ডোজের মতো ডায়ালিসিসটা কমাবো। হুট করে যে এলেই আমরা বন্ধ করে দেবো সেটা নয়। ওষুধ আমরা চালু করব, তারপর যেটা 2টো নিতেন সেটাকে একটায় আনবে, তারপরে একদিন একটা সপ্তাহ গ্যাপে, তারপর এরকম করে করে আমরা ডায়ালিসিসটা বন্ধ করে দেবো। একটা সময় গিয়ে দেখবেন কোনো রকম ডায়ালিসিস লাগছে না এবং ওষুধের যে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আর অন্য কোনো রকম ওষুধ আপনার লাগছে না। আসলে আমরা অভ্যস্ত হব সেই জিনিসে, যে জিনিসটা ভালো, যে জিনিসটা ভালো নয় সেই জিনিসটা কেন আমরা অভ্যস্ত হব, সেটা জীবন থেকে সরিয়ে দেওয়াটাই কিন্তু ভালো, তাই না? আর সেটাই কিন্তু করছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি রিমিতা দে বলছি, হ্যাঁ। শামুকি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে কি সমস্যা? আমার 2 বছর ধরে হাতে পায়ে খুব ছাল ওঠে। গ্রীষ্মকালে একটু বেশি হয়, শীতকালেও হয়, আচ্ছা, বর্ষাকালেও হয়, সারা বছরই প্রায় হয়। মানে আচ্ছা। ছাল উঠছে সেটা কি সাদা সাদা উঠছে না একটুখানি তার সাথে লালচে ভাব থাকে? না, ফার্স্টে একটু সাদা সাদা ওঠে ফার্স্টে, তারপর যখন একটু দিন দিন বাড়ে সেটা মানে ছাল ওঠা লাল হয়ে যায় জিনিসটা। মানে আমি যদি কোনো ঝাল কিছু ইউজ করি তখন খুব হাতটা খুব জ্বলে, খাবার খেতে গেলে খুব জ্বলে। এটা মোটামুটি কতদিন হচ্ছে? এটা প্রায় 2 বছর ধরে এটা হচ্ছে কন্টিনিউ। তো এটা কোনো ট্রিটমেন্ট করিয়েছেন, কোনো ডাক্তার দেখিয়েছেন বা কোনো রোগের নাম বলেছে? না, কোনো ডক্টরই দেখাননি, তাই তো? না, এটা দেখাইনি আমি। যাই হোক, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। হুম। আপনি যে ছালের কথাটা বলছেন সেটা 2 ধরনের হতে পারে। আমাদের নর্মাল এমনি ভিটামিন ডিফিসিয়েন্সি হলেও অনেক সময় আমাদের হাতের মধ্যে ছাল ওঠে, সেটা সাদা সাদা থাকে। কিন্তু উনি যেটা বলছেন সেটা প্রথমে সাদা, তারপরে যদি লালচে কালারের থাকে, তো অনেক সময় কি হয়, প্ল্যান্টার সোরিয়াসিস হয়। আর প্ল্যান্টার সোরিয়াসিস আমাদের শুধুমাত্র হাত এবং পায়েতেই হয়, গোটা বডিতে হয় না। এটা সোরিয়াসিসের একটা পার্ট। তো সেই জিনিসটা একবার দেখতে হবে। বারবারই বলি যে আমরা ডায়াগনোসিসটা আগে করি, যে কোনো জিনিস আপনার ছাল উঠছে আমরা একটা মলম দিয়ে দিলাম কিংবা কোনো রকম ওষুধ দিয়ে দিলাম, হ্যাঁ কেটে যাবে, এরকম নয়। কেন ছাল উঠছে সেটা দেখতে হবে, যে আপনার ভিটামিনসের অভাবের জন্য হচ্ছে কিনা কিংবা সোরিয়াসিসের জন্য হচ্ছে কিনা। তো যতক্ষণ না আপনি আসছেন আমরা সেটা দেখছি, ততক্ষণে ট্রিটমেন্টটা করা সম্ভব হবে না। বাঁকুড়াতেও আমাদের সেন্টার আছে, আপনি একবার হেল্পলাইন নাম্বারেতে যোগাযোগ করুন, করে আপনি ওই একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, করে ওখানেতে আসুন। ওখানেতে ডক্টর ভট্টাচার্য থাকবেন, এন ভট্টাচার্য ওখানেতে থাকবেন। উনি আপনাকে গাইড করে দেবেন, যে রিপোর্টসের দরকার উনি আপনাকে লিখে দেবেন, এবং দেখবেন একটা সময়ের মধ্যেই আপনি সুস্থ হয়ে গেছেন। আর এই ছাল যেটা উঠছে বলছেন সেটা যদি ডায়াগনোসিস হয় সোরিয়াসিস কিংবা ভিটামিন ডেফিসিয়েন্সি, সেটাও আপনাকে একটা টাইম বাউন্ডের মধ্যে ওষুধ দেবে এবং তারপরে আপনি দেখবেন সুস্থ হয়ে গেছেন। একদম। আর স্কিনের কোনো সমস্যাই না ফেলে রেখো না। তোমার এই সমস্যাটা যদি সোরিয়াসিস হয় তাহলে বুঝতে পারছো না তুমি নিজে এটা কতটা ভয়ঙ্কর একটা রোগ হতে পারে। তাই
প্রত্যেককে অনুরোধ করব, স্কিনের প্রবলেম না দেখে কোনো চিকিৎসক কিন্তু বলতে চান না, সেক্ষেত্রে একটু চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে। 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু ফোন করে কথা বলতে হবে। সুগার থেকে কিডনিতে প্রবলেম, সিকেডি, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তবে আরেকটা কিডনির সমস্যা নিয়ে একটু কথা বলবো, যার সাথে হয়তো সুগারের কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে কিডনিতে স্টোন। অনেকেই কিন্তু আমাদের ফোন করে এই অনুরোধটা করেছিলেন যে কিডনিতে স্টোন নিয়ে যদি ডাক্তারবাবু একটু কথা বলেন, তাই সংক্ষেপে একটু শুনবো, যাদের কিডনিতে স্টোন ধরা পড়েছে তাদের জন্য কি এনবিপি দরজা খোলা আছে? অবশ্যই, আমরা বারবারই বলি যে সেটা আপনি ফোনটা ধরে নিন। একদম। তারপর আমরা কিডনিতে স্টোনের এই সমস্যায় কিন্তু আসছে। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? সন্দীপ রায় বলছি। হ্যাঁ বলুন সন্দীপ বাবু, কোথা থেকে বলছেন, কি প্রবলেম? বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। কিছুদিন ধরে দেখছি আমার না খাওয়া দাওয়া কিছুতেই হজম হতে যাচ্ছে না। আচ্ছা। মানে এটা আমার আগে ছিল না, হঠাৎ করে মাস দেড় দুয়েক হচ্ছে এই জিনিসটা খুবই হচ্ছে। আপনার বয়স কত? বয়স হচ্ছে 32। 42। আপনি কি খালি পেটে থাকেন খুব, বা আগে থাকতেন? হ্যাঁ, আগে থাকতাম খুব, কিন্তু এখন সেভাবে থাকা হয় না। খাই আমি 3 টাইমই, ঠিক টাইমই খাই। আচ্ছা। কিন্তু সেদিক কিন্তু মানে আগেই তো আমার ছিল না এই রোগটা। মানে এখন দেখছি কোনোভাবে যে কোনো খাবার আমি যদি অল্প খাই বা বেশিও খাই, হজম কিছুতেই হতে যাচ্ছে না। আপনাকে কি বাইরের খাবার একটু বেশি খেতে হতো? বাইরের কারণে আমি ম্যাক্সিমাম বাইরেই খেতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই সমস্যাগুলো যেটা হয়, যেটা হচ্ছে হজমের সমস্যা হয় কিংবা গ্যাস যেটা ফর্মেশন হচ্ছে, সেটা দুটো কারণের জন্য হয়। একটা হচ্ছে যদি আমরা লং টাইম খালি পেটে থাকি, সেখান থেকে কি হয় আস্তে আস্তে আমাদের স্টমাকের মধ্যে HCl ক্ষরণটা একটুখানি বেশি হতে থাকে, এবং যখনই বেশি হয় আমরা খাবার যখন না খাই সেখান থেকে একটা গ্যাস ফর্মেশন হয়, একটা পেটে জ্বালাভাব থাকে, হজম শক্তিও অনেকটা কমে যায়। এবং তার সাথে সাথে কি হয়, লিভারের ওপরও এফেক্ট পড়ে। এর ফলে কি হয়, আমাদের এই সেম জিনিস গ্যাস অম্বলটা বাড়বে এবং তার সাথে সাথে হজম শক্তিটা কমে যাবে। এবং ভবিষ্যতে দেখা যাবে যদি এরকমই থাকে, কিংবা তার উপর যদি আমরা বাইরের ফুড বেশি খাই, স্পাইসি ফুড বেশি খাই, বা হয়তো আমরা খেয়ে এসছি লং টাইম, এখনও হয়তো খাচ্ছি না, 1 মাস 2 মাস খাচ্ছি না, কিন্তু এফেক্টটা তার পড়বেই, তার কিছুদিন পরেতে পড়বে, এবং সেখান থেকে দেখা যাবে হয়তো আলসারে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে একটুখানি দেখে নিতে হবে আপনার লিভারের প্যারামিটারটা কত আছে, লিভার ফাংশন টেস্ট একটা করে নিতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি বর্ধমানে আমাদের সেন্টার আছে, সেই বর্ধমানের সেন্টারেতে এসে একবার দেখাতে পারেন। তা আসার আগে যদি আপনার সুবিধে হয়, তাহলে LFT লিভার ফাংশন টেস্ট একটা করে নিয়ে আসুন, তাহলে ট্রিটমেন্ট করতে আরও সুবিধে হবে। যেটা ওখানে যাওয়ার পর হয়তো আপনাকে লেখা হবে, তারপর আসবেন, একটু দেরি হবে। যদি আপনি করে নিয়েই চলে আসেন, তাহলে সঙ্গে সঙ্গে দেখে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কি কারণের জন্য জিনিসটা হচ্ছে, এবং সেই মতো ওষুধ দিয়ে দেওয়া হবে। দেখবেন আপনি কিছুদিনের মধ্যেই সমস্যাটা ঠিক হয়ে গেছে। একদম। কিডনিতে স্টোন এই সমস্যায় যারা ভুক্তভোগী তাদের একটা বড় প্রশ্ন আছে, অপারেশনটা কি করে নেব ডাক্তারবাবু? তো ডাক্তারবাবুর থেকে উত্তরটা শুনবো। আমরা কোনো রকম ট্রিটমেন্টই যে অপারেশন করতে হবে সেরকম ট্রিটমেন্ট আমরা করি না। অপারেশন ছাড়াই আমরা ট্রিটমেন্ট করি, সেটা বিভিন্ন রকম ক্ষেত্রে, সেটা গলব্লাডারের স্টোন হোক, সেটা কিডনিতে স্টোন হোক, বা কোনো রকম সিস্ট হোক, বা অন্য কোনো রকম কিছু। তো কিডনি স্টোনের ক্ষেত্রেও বলবো যে না, কোনো রকম দরকার নেই অপারেশন করা। আমরা বহু পেশেন্টকে আমরা দেখিয়েছি যে শুরুতে যখন এসেছেন, রিপোর্ট করেছেন, সেখানেতে যখন স্টোন ধরা পড়েছে, এবং যখন উনি ট্রিটমেন্ট শেষ হয়েছে সেই রিপোর্টও উনি করে এনেছেন, সেখানেতেই দেখা যায় প্রথমে যে সাইজটা ছিল সেখান থেকে কমে কোন জায়গায় এসেছে বা নেই। তার জন্য কিছু প্রসেস থাকে, তার জন্য কিছু ডেলিকার অ্যাক্টিভিটি থাকে, সেই জিনিসগুলো একটুখানি করতে হয়, এবং মেডিসিনসগুলো ঠিকঠাক মতো খেয়ে যেতে হয়। এবং তার সাথে সাথে ঘরোয়া কিছু জিনিসও আছে, মেডিসিনের সাথে সাথে কিছু ঘরোয়া হার্বস আমরা বলে দিই। এই দুটোর কম্বিনেশনে ম্যাক্সিমাম অনেক বড় স্টোনও দেখা গেছে যে একদম ছোট হয়ে সেটা ইউরিনের মাধ্যমেতে বেরিয়ে গেছে, এবং সেটা অপারেশন ছাড়া। একদম। তার মানে কিডনিতে যদি স্টোন থাকে তাহলে অপারেশন ছাড়া সম্পূর্ণভাবে বের করার পদ্ধতি কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। পাশাপাশি একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, গলব্লাডার স্টোনটাও কি এভাবে বের করে দেওয়া সম্ভব? তো ডাক্তারবাবুর কাছে এই প্রশ্নটা করবো, কারণ গলব্লাডার স্টোনে এখন প্রচুর মানুষের, এটাও একটা যেন প্রত্যেকের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এই সমস্যাটাও। তো তার কি কোনো পদ্ধতি রয়েছে? আমরা রিসেন্ট কিছু মেডিসিনস আমরা দেখেছি যেটা গলব্লাডার স্টোনের ওপরে খুব ভালো কাজ দিয়েছে। কারণ আমরা বহু পেশেন্ট এরকম এসেছিল যে হ্যাঁ আমাদেরকে অপারেশন করতেই হবে,
তো আমরা তখন সেটাকে নিয়ে একটা রিসার্চ করেছি, করে কিছু মেডিসিনস আমরা তৈরি করেছি, যেখানেতে আমরা সেটা প্রমাণও পেয়েছি। অনেক পেশেন্ট আছে যারা গলব্লাডার স্টোন নিয়ে এসেছে, আমরা সেই ওষুধ দিয়েছি এবং সেটা 3 থেকে 4 মাসের মধ্যে দেখা গেছে যে সেই স্টোনটা নেই, কারণ ইউএসজি রিপোর্ট করে আমরা দেখেছি। তো সেইখান থেকে আমরা বলি যে কোনো রকম গলব্লাডার স্টোনেরও কোনো রকম অপারেশন করার দরকার নেই, এটা ওষুধের মাধ্যমেই ঠিক হয়ে যাবে এবং সেটা আপনারা রিপোর্টসে প্রমাণ পাবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি চুচড়া থেকে অয়ন বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আমার লাস্ট 1 সপ্তাহ ধরে দেখছি মানে মাথার চুল মানে পড়ে যাচ্ছে, হ্যাঁ, প্লাস তার সাথে মাথাতে আমি হাত দিলে মানে মাথার মধ্যে গুটি গুটি ওঠে, চুলকায় সেগুলো। কোনো কি ছালের মতো আসছে? সাদা ফাঁসের মতো উঠছে। সাদা ছালের মতো উঠছে? হ্যাঁ, আর চান করার সময় চুলও উঠছে। আচ্ছা ঠিক আছে। আর আপনার কি কোনো রকম অ্যালার্জি আছে? অ্যালার্জি মানে এই তো চিংড়ি মাছ টাছ বা ডিম চিম খেলে তো অ্যালার্জি হয়। অ্যালার্জি হয়, ঠিক আছে আপনি শুনুন। শুনতে থাকুন। চুল যেটা উঠছে ওনার, এটা দুটো কারণে। এক হচ্ছে যদি ওনার লিভারের প্রবলেম কিছু থাকে সেখান থেকেও এটা হতে পারে, কিংবা যদি উনি বলছেন যে ওনার অ্যালার্জি আছে কিন্তু উনি জানেন না যে কত অ্যালার্জি আছে। শুধু যে এই চিংড়ি মাছ, বেগুন এই সমস্ত খেলে বন্ধ করলেই যে অ্যালার্জি কেটে যাবে সেটা নয়। মানুষের অ্যালার্জি বিভিন্ন রকমের থাকে, তার জন্য কিছু টেস্ট করতে হয়। দেখা যায় যে দৈনন্দিন জীবনে আপনি যে খাবার খাচ্ছেন সেটাতেই আপনার অ্যালার্জি আছে, সাধারণ ডালেতে আপনার অ্যালার্জি আছে, তো এটা বাইরে থেকে বলা যায় না, সেটা টেস্ট করে দেখার পরই বলা যেতে পারে। তো এই অ্যালার্জির কারণেও এই জিনিসটা হতে পারে। তার সাথে সাথে উনি একটা কথা বললেন যে সেটা হচ্ছে চুল থেকে কিছুটা সাদা সাদা র্যাশ বেরোচ্ছে বা একটা র্যাশের মতো কিছু ঝরে আসছে, হাতে ঠেকছে। তো সেটাও কিন্তু অনেকটা খারাপের দিকেও যেতে পারে, না দেখা হলে বলা যাচ্ছে না। সেটা কিন্তু আবার স্ক্যাল্প সোরিয়াসিস হলেও হতে পারে, কিন্তু যদি স্ক্যাল্প সোরিয়াসিস হয় সেটা কিন্তু খুব ভালো জিনিস নয়। তাই এটাকে বলবো যে আপনি ফেলে রাখবেন না, যতক্ষণ না পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আমরা জানতে পারছি যে আপনার কি হয়েছে, অ্যালার্জির পরিমাণটা কত, কিংবা এটা স্ক্যাল্প সোরিয়াসিস কিনা, সেটা যতক্ষণ না দেখবো সেটা বোঝা যাবে না। তাই আপনি যেখানেতে আপনার সুবিধা হবে, যেখানটা আপনার কাছে হবে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে সেখানে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দেখে নিই এবং রিপোর্টসও করে নিই, তারপরে আপনাকে বলে দেবো যে আপনাকে কতদিন খেতে হবে ওষুধ, এবং এইটা দেখবেন একটা সময় ঠিক হয়ে গেছে আর ভবিষ্যতে এর জন্য কোনো ওষুধ লাগবে না। আপনারা কিন্তু কলকাতার খিদিরপুর, ল্যান্সটাউন, কালীঘাট এবং শোভাবাজারে কিন্তু চেম্বার পাচ্ছেন এবং সেখানে সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে, হাওড়ার বন্ধুরা পাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা কিন্তু থাকছেন হাওড়া চেম্বারগুলোতেও, এবং হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম। ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন সেখানে সোমবার করে, আর শুক্রবার করে কিন্তু সেখানে ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু পাচ্ছেন। ল্যান্সডাউন চেম্বারেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন ডক্টর সৌমকৃতি ঘোষালকে। একটু ফোন করে বিস্তারিতভাবে কিন্তু জেনে নেবেন। ডক্টর বি শর্মাকে আপনারা দক্ষিণ 24 পরগনার কিন্তু আমতলা চেম্বারে পাচ্ছেন, একটু ফোন করে কিন্তু আপনারা বিস্তারিতভাবে জানবেন। সামনের 28 তারিখে কিন্তু হলদিয়া নতুন চেম্বারের ওপেনিং রয়েছে, তার জন্য আপনাদের কিন্তু জানানো হচ্ছে যারা হলদিয়ার কাছাকাছি থাকেন তারা কিন্তু ফোন করে কথা বলে নেবেন। তার পাশাপাশি রায়গঞ্জ নতুন চেম্বার আমাদের শুরু হয়ে গিয়েছে, অলরেডি একদিন চেম্বার হয়েও গিয়েছে। যারা রায়গঞ্জে প্রথমবার নাম লেখাতে পারেননি, পরবর্তী সময় কিন্তু অবশ্যই নাম লেখাবেন। এবং তার পাশাপাশি সামনের মাসের 12 তারিখে কিন্তু আরামবাগের চেম্বারের ওপেনিং রয়েছে, আর 19 তারিখে শিলচর চেম্বারের কিন্তু ওপেনিং রয়েছে। ওপেনিং এ থাকছেন ডক্টর বি শর্মা, সংস্থার ডিরেক্টর, এবং পাশাপাশি থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজকে সংস্থার সিএমই ডক্টর এ হালদার। ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লির চেম্বার। দিল্লির চেম্বারটিও কিন্তু অনেকদিন পর আবারও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ডাক্তারবাবু, নিয়ম করে পাবো আমরা? হ্যাঁ, অবশ্যই দিল্লি চেম্বার শুরু হয়ে গেছে এবং আমাদের যেটা নেক্সট ডেট আছে সেটা হচ্ছে 8ই জুন। 8ই জুন আমাদের আবার চেম্বার হবে। আগের বারেতে এত ভিড় ছিল যে আমাদেরকে দুদিন ধরে, একদিন চেম্বার হওয়ার কথা ছিল কিন্তু আমাদের বাধ্য হয়ে দুদিন চেম্বার করতে হয়েছিল। তো এইবারে কিন্তু আমাদের একদিনই সময়।
তো সেই কারণে বলবো যে যদি বুকিং করতে হয় একটু তাড়াতাড়ি বুকিং করে নেবেন, কারণ সময় আমাদের কাছে খুব কম থাকবে। একদম। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুরে পাচ্ছেন, আগরতলা, গুয়াহাটি এবং জামশেদপুরে পেয়ে যাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে মেচেদা, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং শিলচর চেম্বারে কিন্তু পেয়ে যাবেন। বাংলাদেশে নিয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে, তো সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37, এই দুটি নাম্বারে ফোন করুন, আপনার বাড়ির কাছাকাছি চেম্বারটি সম্পর্কে জেনে নিন। প্রত্যেকদিন এই চ্যানেলে এই সময়ের অনুষ্ঠানে দেখা হচ্ছে। প্রত্যেকে খুব ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।